তোমাদেরকে এই শ্যামের কথা বলেছিলাম, প্যাকেটটা ভালোভাবে দেখে নাও। এটা আসলে অনেক বেশি হয়ে যায় সাধারণ জনগণের জন্য। এরকমই হয়, ধনীরা আরও ধনী হয়, গরিবরা আরও বেশি গরিব হয়ে যায়। দোয়া এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, যেটা ভালোবাসা আদায় করে নিতে হয়। আমি মনে হয় তোমাদের কাছ থেকে সেটা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানুষের তো ভালো কীভাবে হয়, আমি তখন সেটাই ভাবছিলাম। এখন আসল কথায় আসি। মুভি দেখতে গিয়ে কীভাবে হাজব্যান্ডের কাছে ধরা খেলাম। ওকে আমি বাবা বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখনই শুনি, তারপরে ঢোকা পড়ে দেখি আমার আইডি চুলার নাই। আমার কাছ থেকে কথা বের করা ফোন দিই, বুঝছো, মানে মিথ্যা কথা বলে আমার কাছে যদি কথা বের করতে পারে। মানে উনি যেটা করছে এটা আসলে বলার বাইরে, কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। মানে ওনার বিবেক বুদ্ধি কীভাবে পারলো এই কাজটা করতে। ওনার বদদোয়ায় আমার কিছুই আসে যাবে না, কারণ আমি আমার দিক থেকে ঠিক আছি। যাক, এবারে আমার শিক্ষা হয়ে গিয়েছে, আমি আর এসব ভুল আর করবো না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল প্রায় 12টা বাজে। বাচ্চাদের জন্য শ্যামে রান্না করতেছি। এখন তো স্কুল বন্ধ, তাই বাচ্চারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকে। কী আর বলবো, পরীক্ষা শেষ হলো, ভাবলাম ক্লাস হবে, ক্লাসে যাবো, কিছু টাকা পয়সা পাবো, নিজের মন মতো কিছু কিনে খাবো, যা লাগবে সেগুলো কিনে নিয়ে আসবো। কিন্তু সেটা আর হলো না। তোমাদেরকে বলেছিলাম না যে আমার কাছে কোনো টাকা নেই, টাকা থাকবে কীভাবে, ক্লাসই তো নাই। স্কুল বন্ধ দিয়েছে 1 মাসে বন্ধ দিয়েছে, 1 মাস পরে খুলবে। তখনও আমি চিন্তাভাবনা করেছিলাম যে বাবুরাবুকে কিছু বলবো না, ওনাকে দেখিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব, আর ছেলের সময় তুমি থাকবে না, তো সমস্যা হবে না। কিন্তু সেটা আর হলো না। ওনার মোবাইলে সকল প্রকার আপডেট থাকে। উনি আবার চালাকি করে গ্রুপের সাথে অ্যাড হয়েছেন, তারপর আবার ওনার নাম্বার স্কুলে দেওয়া আছে, কোনো বন্ধ থাকলে স্কুল থেকে মেসেজ পাঠায়। তো সব কিছু মিলিয়ে আসলে আমার আর স্কুলে যাওয়া হলো না। একদিক দিয়ে ভালোই হলো, আমার শরীরের যে অবস্থা, এই অবস্থা স্কুলে যাওয়াটাও আমার জন্য ঠিক না। তো সেদিক দিয়ে ভালোই হয়েছে। এদিকে আবার 20 তারিখে স্কুল খুলবে। 20 তারিখে স্কুল খোলার পরে 4-5 দিন হয়তো বা ক্লাস হবে, তারপরে বন্ধ হয়ে যাবে, কোরবানিতে বন্ধ। সেখানেও আবার 10-12 দিনের মতো বন্ধ থাকবে। তো সব মিলিয়ে 1.5 মাসের মতো বন্ধ থাকবে আর কি। তারপরে তো আবার স্কুলে যাওয়া লাগবে। জুন মাসের 28 তারিখে পরীক্ষার ডেট, মানে অর্ধবার্ষিকী পরীক্ষার ডেট। কী যে করবো, বাসায় তো পড়াতে হবে, বাসায় না পড়ালে হবে না। এবার আর সে ভুল করবো না। তোমাদেরকে এই শ্যামের কথা বলেছিলাম, প্যাকেটটা ভালোভাবে দেখে নাও। এই শ্যামাইটা তোমরা কিনে খেও, এই শ্যামাইটা অনেক ভালো, অনেক সুস্বাদু হয়, বুঝছো। এই শ্যামাইটা দুধে ভেজালে না সম্পূর্ণ ভিজে যায় না। দেখো আমি ভিজেছি, সম্পূর্ণ ভিজে যাবে না, মানে একটু পানি মেয়ে থাকবে, চুপসে যাবে না। নর্মালি লাচ্ছা সেমাইগুলো দুধে ভিজালে একদম চুপসে যায়, দুধ শুকিয়ে যায়। এখানে কিন্তু সেরকম হবে না, দেখো দুধটা একদম ঠিক থাকবে, আর সেমাইটাও শীত থাকবে, স্বাদটাও দারুণ হয়। তবে নর্মাল সেমাই থেকে এই সেমাইয়ের দামটা একটু বেশি, পরিমাণেও বেশি, খুব বেশি দাম নয়। এই ধরো তোমার 50 টাকার মতো হবে, এরকমই হবে। তোমরা কিনে খেও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবে। আমি তো প্রথমে ভয়ে ভয়ে খেয়েছিলাম, তোমরা তো জানো যে সেমাই খেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রোজার ঈদে সেমাই খাওয়ার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। তাই এবার যদি খারাপ হয়, তাই ভয় ভয়ে একটু খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাওয়ার পর কোনো সমস্যা হয়নি, একদম ঠিক ছিলাম। প্রতিদিন নুডলস দিলে বাচ্চারা খেতে চায় না, আবার পাউরুটি দিলেও খেতে চায় না। তো মাঝে মাঝে একটু সেমাই দেওয়া লাগে, যেহেতু আমি রুটি বানাতে পারি না, তাছাড়া আমার ইচ্ছাও করে না রুটি বানাতে। রুটি খাওয়ার কোনো ক্রেভিংস আমার মধ্যে নাই, এই কারণে আর বানানোও হয় না। আগে তো মাঝে মাঝে বানানো হতো, কিন্তু এবার সেটাও হয়নি। কবে যে রুটি বানিয়েছি সেটাও মনে নেই। রুটির কথা শুনলেই বিরক্ত লাগে, দেখলেও খেতে ইচ্ছে করে না। আগে তো রাগ করে বানাতাম না, তারপরে যদি খেতে ইচ্ছা করতো তখন বানিয়ে খেতাম, কিন্তু এখন সেটাও ইচ্ছা করে না। এখন ইচ্ছা না করলে আমি কী করবো বলো, বানাতে ইচ্ছা করে না, তো আমি কীভাবে বানাবো। বাবুর বেটা নিয়ে খুব রাগ, আমি ওনাকে রুটি বানিয়ে খাওয়াই না। আমি নাকি ওনাকে কোনোদিনও রুটি বানিয়ে খাওয়াইনি। দেখছো কত বড় একটা মিথ্যা কথা বললো। তোমরা তো দেখলাই যে আমি কতবার রুটি বানিয়েছি। আমি সব কিছু তোমার সাথে শেয়ার করি। যাক, খাওয়াইনি আর খাওয়াবো না। ওনার ইচ্ছে হলে উনি নিজে কিনে খাবে, আর নাহলে বানিয়ে খাবে, আমার তো ঠেকা নেই। দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, মাছগুলো ভাজি করে নিচ্ছি। ফ্রিজে রুই মাছ ছিল, প্রথমে যেগুলো রুই মাছ ছিল সেগুলো দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছিলাম, তখন কিছু মাছও দিয়েছিলাম। আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন ভাজি করে নিচ্ছি। এগুলোকে আমি একটু ভুনা করে নিব, মানে মাছের ঝোল রান্না করবো আর কি। মটরশুঁটি দিয়ে মাছের ঝোল খেতে খুব ইচ্ছা করলো, তো বাসায় মটরশুঁটি ছিল, তো সেগুলো দিয়ে আজকে রান্না করে নিব। তোমাদেরকে বলেছিলাম যে বাসায় মাছ নেই, আসলেই মাছ নেই, এটা আসলে আগের ব্লগ। এই মাছগুলো আগে রান্না করা হয়ে গিয়েছিল। ফ্রিজে আর কোনো মাছ নেই, আবার কবে মাছ খাওয়া হবে জানি না। তবে বাবুরাবুকে আলু দিয়ে দিয়েছি।
তুমি তো এখন আগে বের হও, তুমি আগে আসলে মাছ নিয়ে আসবা, তুমি যাই পারো মাছ নিয়ে আসবা, তুমি যদি মাছ না আনো আমি কিন্তু রান্না করবো না, এটা আমি ওনাকে বলে দিয়েছি। উনি তো বলতেছে উনি মাছ আনতে পারবে না, ওনার কাছে টাকা নেই, এরকম অনেক হাবিজাবি কথা। আমি বললাম ঠিক আছে, মাছ যখন আনতে পারবে না তখন তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে খাবার খেয়ে আসো আর তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। আমি তোমার বাচ্চাদের জন্য রান্না করতে পারবো না, তুমি ওদের জন্য খাবার নিয়ে আসবা। এটা শোনার পর তার বেশি খেপে গিয়েছে। দেখি কি করে উনি, ওনাকে সাইজ না করলে উনি ঠিক হবে না, বুঝছো, উনি মাছ আনবে না। এরকম না করলে উনি মাছ জীবনও আনবে না। একটু কষ্ট হবে আমার বাচ্চাদেরও কষ্ট হবে। দেখা গেল যে একদিন দুই দিন রান্না না করে থাকতে হবে, তাও ভালো, তাও ওনাকে মাছ আনতে হবে, ওনাকে মাছ আনার অভ্যাস করতে হবে, উনি প্রতিদিনই আসার সময় মাছ নিয়ে আসবে, এই অভ্যাসটা ওনাকে করতে হবে। যদি এই অভ্যাসটা উনি করতে পারে তাহলে আর আমাদের মাছ খাওয়া নিয়ে কষ্ট করতে হবে না। এটা ঠিক যে উনি মাছ আনতে চান না, তবে এটাও ঠিক যদি আমি জোর করি বা যদি আমি অনেক বেশি জোরাজুরি করি তাহলে উনি মাছ নিয়ে আসবেন। তো সেটাই আমাকে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ভেন্ডি কিনেছিলাম 20 টাকা দিয়ে, তো হঠাৎ করে ভেন্ডি ভাজি খেতে খুব ইচ্ছে করলো, দেখতে খুব ভালো ছিল তো কিনলাম। আধা কেজি ভেন্ডি সম্পূর্ণটুকুই ভাজি করে নিয়েছি। কয়েকদিন গ্যাস ছিল তাই গ্যাসে রান্না করেছি, যখন গ্যাস থাকে না তখন সিলিন্ডার চুলা আর ইলেকট্রিক চুলায় রান্নাটা সেরে নেই। তবে গ্যাস থাকলে সমস্যা, খরচটা বেশি হয়, কারণ দেখা গেল যে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস আনতে হয়। গ্যাস আনা নেওয়ার সমস্যা নেই, সমস্যা হচ্ছে দেরি করে টাকা ভরলে কিছু টাকা কেটে নেয়। তো এই টাকাটা কেন কাটে ওরা, জানে গ্যাস থাকে না, এই কারণে তো দেরি করে টাকা ভরা হচ্ছে। যদি গ্যাসই না থাকে তাহলে গ্যাস ভরবে কেন? তো গ্যাস ছিল না এই কারণে বাবুরাবু গ্যাসও ভরেনি। তো যখন গ্যাস ভরতে যাবে তখন 200 টাকা কেটে নিয়েছে, এটা নাকি সরকারি ফি। সরকার গ্যাস দেয় না আর সরকার ফি ঠিকই কাটে। সরকার ফিটা কম নেওয়া যায় না? আর সরকার ফিটা না কাটলে কি হয়? এখন যেহেতু জ্বালানির সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাসের ক্রাইসিস, তো এই ফিটা না কাটলে কি হয় বা একটু কম করে কাটলে কি হয়? এটা আসলে অনেক বেশি হয়ে যায় সাধারণ জনগণের জন্য। যাক, কি আর করা, আমাদের জনগণের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে, ও এত সমাধান করে দিবে না। যত কষ্ট সব আমাদেরই হবে। ওরা আর ওদের কর্মকর্তা কর্মচারীদের কোনো কষ্ট হবে না, ওরা ফুল টাইম গ্যাস পাবে, ওদের কোনো সমস্যা হবে না। এরকমই হয়, ধনীরা আরও ধনী হয়, গরিবরা আরও বেশি গরিব হয়ে যায়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করছো অনেক গুণ বেড়ে যাবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। গত ব্লগের আগের ব্লগে অনেক আপুরাই বলেছে যে আপু তোমার কষ্ট শুনলে আমাদের অনেক খারাপ লাগে, আমাদের অনেক কষ্ট লাগে, বাট আমাদের কি করার আছে বলো, আমাদের কিছু করার নেই। হ্যাঁ আপুরা, তোমাদের কিছু করার নেই, বাট তোমরা আমার জন্য দোয়া করতে পারো। অনেক আপুরাই আমার জন্য দোয়া করে মন থেকে, আর এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। দোয়া এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, যেটা ভালোবাসা আদায় করে নিতে হয়। আমি মনে হয় তোমাদের কাছ থেকে সেটা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখো, তোমাদের কাছে আমি আমার মনের কথা শেয়ার করি, এতে করে আমার 3টা লাভ হচ্ছে। প্রথমটা হচ্ছে তোমাদের দোয়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সেকেন্ডটা হচ্ছে আমার মতো যারা আসো, যারা আমার মতো কষ্ট করতেছো বা কষ্ট ভোগ করতেছো, ওরা আমার সেই কষ্টটা বুঝবে, ওদের মনে দুঃখটা কিছুটা হলেও হালকা হবে। আর যারা আমার থেকে ভালো অবস্থায় আসো তারা বুঝবে যে এই অবস্থা থাকলে কতটা কষ্ট হয়, তাই তারা সব কিছু মূল্যায়ন করবে, কোনো কিছু নিয়ে হেলাফেলা করবে না। আর থার্ড হচ্ছে যাদের বিয়ে হয়নি বা যাদের বিয়ে হবে তারা একটু দেখে শুনে বিয়ে করবা। ছেলে মানুষের যত বেশি টাকা পয়সা থাকুক না কেন, ওদের মন দেখতে হবে, ওদের মন আসে কিনা বা ওদের মনটা কীরকম সেটাকে দেখতে হবে। ওদের টাকা পয়সা খরচ করা মনের সাথে আসে কিনা বা ওরা টাকা পয়সা খরচ করবে কি না সেটাও দেখতে হবে। হ্যাঁ, বিয়ের আগে ছেলেরা অনেক কিছু করে, বাবুরাবু আমার জন্য অনেক কিছু করেছে, অনেক দামি দামি রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমাকে বলতো কী কী আমার খেতে ইচ্ছে করে, তো আমি যেগুলো চাইতাম সেগুলো নিয়ে আসতো, যে কোনো খাবারই হোক মানে যেটাই হোক সেটা উনি নিয়ে আসতো, মানে আমার কোনো কথা না ছিল না। ইভেন আমার হলুদের সময় উনি 5,000 টাকা দিয়েছিল হলুদের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি চাইলে আরও বেশি দিত, হলুদের কাপড়ও কিনে দিতে চেয়েছিল, আমি না করেছি। তো উনি মনে করে যে তখন অনেক ভালো ছিল, ওনার মতো ভালো মানুষ আর একটাও হয় না। মানুষের তো ভালো কীভাবে হয়, আমি তখন সেটাই ভাবছিলাম। কিন্তু বিয়ের পরে বুঝলাম যে মানুষের আসল রূপটা কীভাবে প্রকাশ পায়। বিয়ের আগে আমার না ছবি দেখে অনেক কথা বলতাম, অনেক কিছু ভাবতাম যে এই মানুষটা আমার স্বামী হবে, না জানে সে কেমন হবে, না জানে তার মনটা কীরকম হবে, সে কি ভালো হবে, সে কি আমাকে ভালোবাসবে, সে কি আমাকে বুঝবে, সে কি আমার স্বপ্নের পুরুষ হবে, মানে মেয়েরা যেমনটা চায় আর কি। তো এরকম অনেক কিছু ভাবতাম। তো বিয়ের পরে 1 বছর ভালোই ছিলাম, তারপরে অবস্থা অনেক খারাপ হয়ে গেল। হ্যাঁ মানতেছি পরিস্থিতির কারণে অবস্থা খারাপ হয়ে গেছে, তার মানে এই না যে ভালোবাসাটুকু থাকবে না, তার মানে এই না যে সম্মানটুকু থাকবে না, তার মানে এই না যে এতটা কষ্টে থাকা লাগবে, এতটা বেশি হেয় করতে হবে, সেটাও কিন্তু না। সন্তান কিন্তু তারও, সন্তান কিন্তু আমার একার না। ঠিক আছে, আমি একা জন্ম দেইনি, তারও কিন্তু এখানে হাত আছে। সবাই কিন্তু বলে তার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কিন্তু বলে না। ইভেন আমার ফ্যামিলি তো বলে তার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে বলে না। তাহলে কার হকটা বেশি, আমার না তার? অবশ্যই তার হকটা বেশি। কিন্তু এগুলা তাকে কে বুঝাবে, আমার কথা বাদই দিলাম।
তার সন্তানদের কথাই ভাবুক, সন্তানরা যে একটা পুষ্টি পাবে, ওরা যে ভালো মন্দ খাবার খাবে সেটা ভাবুক। ওদের জন্য হলেও তো আনুক, তাই না? যে না আমরা খাবো না ওরা খাবে, তাও তো হয়, সেটাও তো করে না। যাই হোক, এখন আসল কথায় আসি। মুভি দেখতে গিয়ে কীভাবে হাজব্যান্ডের কাছে ধরা খেলাম। ওনার সাথে ফোনে কথা বলে আমি বের হয়ে গিয়েছিলাম ছেলেকে আনার জন্য। তারপর উনি আমাকে ফোন দিচ্ছিল যে আমি বাসায় গেছি কি না। উনি আবার ফোন দেয় বাসায় যাওয়া পর্যন্ত। তো আমি ওনাকে ফোন দিইনি, কারণ বাস খুঁজতেছিলাম, রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো ফোন দিলে উনি আরও চেঁচিড়ি করবে যে তুমি রিক্সা ওঠো নাই, তুমি যাও নাই। তো ভেবেছিলাম যে বাসে ওঠার পরে ওনাকে ফোন দিব। তো সেই বাসে উঠতে উঠতে 1.5 ঘন্টা হয়ে গেল। এই 1.5 ঘন্টায় মনে করে যে উনি অনেকবার ফোন দিয়েছিল আমাকে। তো আমি ফোন রিসিভ করি নাই। বাসে ওঠার পরে ভাবলাম যে ওনার সাথে ফোনে কথা বলবো, কিন্তু বাসে এত মানুষের চিল্লাচিল্লি, এত মানে বেশি শব্দ ছিল যে আমি আসলে ওনার সাথে কথা বলতে পারিনি। তারপরে হলে গিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওই সময় আসলে নেটওয়ার্ক ছিল না, আমি ফোন দিচ্ছিলাম, পাচ্ছিলাম না। তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্সটাও কম ছিল, এই কারণে হয়তোবা ফোন যাচ্ছিল না। তো যাই হোক, এমনিতেই তো দেরি করে আসলাম, তার মধ্যে আবার ছবি শুরু হয়ে যাবে এরকম অবস্থা। তো আমরা হলে চলে গেলাম মুভি দেখতে। সেখানেও উনি ফোন দিচ্ছিল। তা আমি করেছিলাম কি, ফোনটাকে এয়ারপ্লেন মোড করে রেখেছি, যাতে করে উনি বুঝতে না পারে যে আমার ফোনটা ওপেন আছে। উনি তো আবার জানে যে আমার ফোনটা প্রায় সময় বন্ধ হয়ে যায়, ফোনের সমস্যা আছে। তো এটার কারণে আমার আর সমস্যা হয়নি। আমার আসলে এটা করা উচিত হয়নি। আমার ওনার সাথে একবার হলে ফোনে কথা বলা দরকার ছিল, যে আমি বাসায় গিয়ে বসেছি, আমরা ঠিক আছি, এই কথা বলা দরকার ছিল। কিন্তু আমি সেটা করিনি। আসলে পরিস্থিতি সেরকম ছিল না, তাছাড়া মোবাইলে টাকা ছিল না, যার কারণে আসলে সেভাবে করে ফোন দেওয়া হয়নি। তারপরেও সমস্যা হতো না, কারণ এরকম প্রায় সময়ই হয় যে উনি ফোন দেয়, আমি ফোন ধরি না, পরে ফোন দেই, কাজে ব্যস্ত থাকি। তো এরকম হয়, বা অনেক সময় দেখা যায় আমার মোবাইল বন্ধ থাকে। তো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। উনি আবার ওনার আরেকটা ফোন বাসায় রেখে গিয়েছিল। ওই ফোনটা আবার সাউদাকে দিয়েছিলাম ইউটিউব দেখার জন্য। তো আমি যাওয়ার সময় সাউদা কান্না করতেছিল, তো আমি মোবাইলটা হাতে দিয়ে তারপর চলে আসলাম। সারাকে বলেছিলাম যে তোমার আবার ফোন দিলে ফোন ধরো না। ওকে আমি বাবা বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। ওর আব্বু এতবার ফোন দিয়েছিল যে আসলে ফোন ধরলো। ফোন ধরার পরে অনেক কিছু বলল, যে আম্মু বাসায় আসছে। তো বলছে আম্মু বাসায় আসছে, আম্মুকে দাও। বলছে আম্মু শুয়ে আছে। তারপর আমার ফোন দিছে, বলতেছে যে আম্মু বাথরুমে গেছে। তো এরকম করে একটা মানুষের কয়ভাবে মানুষকে বলতে পারে, ছোট মানুষ অত কিছু তো বোঝে না। তো বাবুর আব্বু সন্দেহ করলো যে আমি আসলে বাসায় নাই, উনি বুঝতে পারলো। তো উনি করলো কি, বাসায় চলে আসলো। উনি মনে করলো যে সন্ধ্যার সময় তো বের হয়ে যায়, তো সন্ধ্যার পরই উনি বাসায় চলে আসলো 8টা বাজে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? যে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখনই শুনি বাবার আব্বু শব্দ করতেছে, "সায়রা খোলো, সায়রা খোলো।" আমি তো তখন ভয়ে শেষ, কী করবো? আর তো কিছু করার নেই। এখন এখান থেকে ব্যাক করারও কোনো সুযোগ নাই, কারণ চাবি তো আমার কাছে, চাবি তো ওনার কাছে নেই। তাছাড়া আর কত দেরি করবে, এখন তো 8টার বেশি বাজে। তো মনে করো যে আমি যখন সিঁড়িতে উঠি তখন সে আমাকে দেখে, দেখার পরে তো সে পুরোপুরি শুরু হয়ে যায় যে আমি বাসায় নাই। মনে করো যে সে তো রেগে মেগে ফায়ার আগুন, আমার হাতে পাপন ছিল, পাপন সব ফেলে দিয়েছে। মানে আমাকে ঘর ঢুকতে দিবে না, বুঝছে? পরে চাবি নিয়ে সে ঘরে ঢুকছে, আমাদেরকে বাইরে দাঁড় করে রাখছে। এদিকে ছোটো মেয়ে কান্না করতে করতে শেষ। বলছে যে আমি আসছি, বেচারা আমার জন্য সারাদিন অপেক্ষা করছে, একটু দুধ খাবে। তো মনে করা যে ওনার সেদিকে খেয়াল নেই, উনি ঘরে ঢুকে গেছে আর খুলে না। পরে আমি অনেক বলছি খুলো খুলো, তারপরে উনি খুলেন না। প্রায় অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। পরে যখন দেখলো যে ছোটো মেয়েটা খুব বেশি কান্নাকাটি করতেছে, ওকে সামলানো যাচ্ছে না, তখন উনি দরজা খুললো। মানে দরজা খুলেও খুলে না, মানে আমাকে সে ঢুকতে দিবে না, ছেলেকে ঢুকতে দিবে। এখন ছেলে ঢুকতে গিয়েছে, পরে আমি ঢুকে গিয়েছি, অনেক কষ্ট করে ঢুকেছি, জানো না কী অবস্থা হয়েছে ধস্তাধস্তি করে। তারপরে ঢোকার পরে দেখি আমার ইডি চুলার নাই, উনি ওইটা আলমারিতে রেখে দিয়েছে। ও আমি যখন বাড়ি ছিলাম তখনই সারা বলতেছিল যে আম্মু আব্বু চুলা নিয়ে রেখে দিয়েছে। তো উনি চুলা নিয়ে আলমারিতে রেখে দিয়েছে। আমি তো ভাবলাম আয় হায়, আমার চুলা আর পাওয়া হবে না। চুলাটা আমি সকালবেলা রেখে গিয়েছিলাম, আমি কি জানছিলাম যে উনি চলে আসবে বা আমি এভাবে ধরা খাবো? তো উনি চুলাটা নিয়ে আলমারিতে রেখে দিয়েছে। তারপরে আমি ঘরে ঢোকার পরে তো আমাকে অনেক বকাবকি, অনেক কথা, সংসার করবে না, আমার সাথে থাকবে না, অনেক চিল্লে মানে যা তো অবস্থা। পপকর্নের গায়ে লেখা ছিল যে বসুন্ধরা। তো উনি এবার পাম্পটি দিয়ে বলতেছে, হ্যাঁ আমার বন্ধু বলছে বসুন্ধরা তুমি আসো, আমি তো জানি, খোঁজখবর রাখছি। মানে আজ এরা বুম বাং আমার কাছ থেকে কথা বের করা ফোন দিই, বুঝছো? মানে মিথ্যা কথা বলে আমার কাছে যদি কথা বের করতে পারে। উনি যদি আগেই বুঝতো তাহলে উনি আগেই আমাকে বলতো, তাহলে এত ঝামেলা করতো না এসে। তারপর আমি বললাম বাচ্চাদেরকে খাবার দিয়ে গেছি, ওরা যা খাইছে আমিও তাই খেয়েছি। তুমি তো চেঁচিলি করো কেন? আমরা একটু ছবি দেখতে গিয়েছি, 2টা ছবি থেকে বাকি ছিল, সেটা আমরা দেখে আসছি। তুমি তো আর আমাদেরকে নিয়ে যাওনি, বা তুমি তো আমাদেরকে নিয়ে যাবো না। কিন্তু তারপরও তার চেঁচিলিটা থামে না। তারপর যেন সে কী করলো, ফোন দিল আমার। বড় আপারে ফোন দিছে, বড় আপিরে ফোন দিছে, মেজো আপারে ফোন দিছে। তো ফোন দিয়ে একবার আনাইছে, বুঝছো? বড় ভাবি আর মেজো আপা আসছে বাসায়। বাসায় আসার পরে তো ওদের কাছে আমার নামে যা তা কথা, যা তা বদনাম, মানে যেটা করিনি সেটাও বলতেছে। মানে অনেক কথা, বুঝছো? হিসাব নেই, মানে কত হিস্টোরি উনি বলতে পারে বা তুলতে পারে।
আমার ফ্যামিলির সাথে যে আমার সম্পর্ক নেই অনেক ভালো আছে। সম্পর্ক হলে যে উনি কী করতো, আমার নামে যে কত বদনাম করতো, আমার যে কত কালারিং করতো, তার কোনো হিসাব নাই। তো আমি বসে, বসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম আর ওনার কথাগুলো শুনতেছিলাম। তো ভাবিদেরকে বললাম যে, "আমি ছবি দিতে গেছি, উনি তো নিয়ে যায় না।" তো ভাবি বলল, "তুই যাবি ভালো কথা। বাচ্চাদেরকে কেন একা রেখে গেলি?" তখন আমি বললাম, "কই রাখবো? বাচ্চাদেরকে রাখার কোনো জায়গা আছে? কার কাছে রাখবো বাচ্চাদেরকে? তাছাড়া ওদের বাসায় থাকার অভ্যাস আছে, সমস্যা নেই। আমি অনেক সময় অনেক জায়গায় যাই, ওরা বাসায় থাকে। এটা নিয়ে কোনো সমস্যা হয় না।" তারপরে বলে, "এত শখ কি লেগে ঘোরার? এত মনে আনন্দ কেন?" পরে আমি বললাম, "কিসের মনে আনন্দ? সারা বছর তো ঘুরি না। তোমরা তো সারা বছরই ঘুরো।" "কই আমরা কই ঘুরি? হ্যাঁ, তোমরা সারা বছরই ঘুরো। তোমাদের ফেসবুকে স্ট্যাটাস দেখি। তোমরা সারা বছরই এখানে সেখানে যাও। আমি তো যাই না, আমি তো কোথাও যাই না। আমাকে তো কেউ কোথাও নিয়ে যায় না। আমরা একটু ঘুরতে গেছি, সমস্যা হয়ে গেছে না? উনি তো কোথাও আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না।" তারপরে আর কিছু বলে না। তারপর দেখলাম যে ওনার অনেক লেকচার, অনেক বক্তৃতা মানে শেষ হচ্ছে না। এইদিকে সময় গড়িয়ে যাচ্ছে, বাচ্চাদের ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, 10টা বেজে গেছে। তারপরে আমি পাকঘরে গেলাম। ভাবলাম দূর এখানে বসে থেকে লাভ নেই। তাহলে খাবার আমাকে রান্না করতে হবে, খাবার আমাকেই খাওয়াতে হবে বাচ্চাদেরকে। উনি তো কোনো খাবার খাওয়াবে না। উনি বড়জোর বিস্কুট খেয়ে শুয়ে যাবে বা না খেয়ে শুয়ে যাবে। ওনার কোনো সমস্যা হবে না। যত সমস্যা আমার হবে। তাছাড়া উনি খাওয়ার বিষয় নিয়ে অনেক বেশি চিল্লাচিল্লি করবে। তো আমি কিচেনে গিয়ে ডিম সিদ্ধ করলাম, ভাত রান্না করলাম। ডিম সিদ্ধ করতে দিয়েছি মাল্টি কুকারে, তো ওইটা নিয়ে গেছে। মাল্টি কুকার ডিম সিদ্ধ করে দিবেন না। তো ওটা একটু আসার মারছে, একটু ফেটে গিয়েছে। তারপর আমি বললাম, "এতগুলো ডিম সিদ্ধ করতে সময় লাগবে, গ্যাস নাই, তুমি এমন করছো কেন?" তারপরে দিয়েছে। দেওয়ার পর ডিম সিদ্ধ করলাম। তারপর ডাল দিয়ে ডিম ভুনা করলাম, ভাত রান্না করলাম, থালা বাসন সব ধুইলাম। কিন্তু ওই যে ওই রুমে বুঝছো ওনাদের বক্তৃতা চলতেছে। আমি যত কাজ করতেছি আমার আপা ভাবি এসে আমাকে হেল্প করতো না যে কী রে ও একা একা কাজ করতেছে, ওর এই অবস্থা শরীরের। আর তাছাড়া ও বাইরে থেকে আসছে, ও বাচ্চারাও না খেয়ে আসে, আমরা একটু কাজে হেল্প করি, সেগুলো আর না। আমার জামার সাথে তাল মেলে অনেক বদনাম, অনেক কথা এরা বলতেছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতেছে বলুক। আজকে তারা যদি আমার খোঁজ খবর রাখতো, আমার যদি একটু খেয়াল রাখতো, আমার বাচ্চা যদি একটু খেয়াল হতো, আমি তা মানতাম। যারা সারা বছর কোনো খোঁজ খবর রাখে না, কোরবানি দিয়ে একটু মাংস নিয়ে আসে, ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করে না যে কেমন আছে, বাচ্চাদের কোনো খেয়াল রাখে না, ওদেরকে কোনো খাবার দাবার না, কোনো জামা কাপড় কিচ্ছু দেয় না, ওদের কাছে আমার কাছে বদনাম করা কোনো মানে আছে? ওরা কী বিচার করবে আমার বলো? ওরা আমার কী বিচার করবে? পরে আমিও পাগল বসে বসে বলছি, যারা সারা বছর কোনো খোঁজখবর রাখে না ওরা এখন আসছে খোঁজখবর রাখতে। তো এরকম অনেক কথা বলার পরে আমার রান্নাবান্না শেষ হওয়ার পথে তখন ওরা চলে গিয়েছে। স্বাভাবিক যাওয়ারই কথা, রাত অনেক হয়েছে, যেতে তো হবেই। তো ওরা যাওয়ার পরে বুঝো না বেচারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে উনি। উনি অনেকক্ষণ ধরে বকতেছেন, উনি ক্লান্ত হয়ে গেছেন, বাইরে থেকে আসছেন, ক্ষুধা লেগেছে। তো এমন মানুষ দেখো, আমার সম্বন্ধে এত কথা বললো, এত বদনাম করলো, সে আমার হাতে খাবার উনি খাচ্ছে, মানে ভাত বেড়ে খাচ্ছে, ডিম নিয়ে সে খাচ্ছে। মানে তখনও ডাল দিয়ে ডিম ভুনা করিনি, করবো আর কি। শুধুমাত্র ডিমগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ওই ডিমগুলো নিয়ে উনি ভাত দিয়ে খেলো। ওনার খুব ক্ষুধা লেগেছে, উনি অনেক পরিশ্রম করেছেন না, অনেক ঝগড়া করেছে, অনেক চিড়িচিড়ি করেছে, আমার নামে বদনাম করেছে। তো খেলো, খাওয়ার পর একটু থামলো, তারপরে আর কিছু বলে নেই, শেষ। ওই দিনই ইতি। তারপরের দিন বলতেছে, "হ্যাঁ, আমি রোববার আপাদেরকে আসতে বলছি, রোববার ভাবিদেরকে আসতে বলছি, আমি বিচার বসাবো, আমি থাকবো না, আমি চলে যাবো, তুমি কী করে করো।" এরকম কথা সে বলতেই আছে, আর কোনো কিছু নাই। তো এরপরে আর কোনো খবর টবর নাই। এরপরে আবার তার সব ঠিক হয়ে গেছে। তাহলে তার এত ঝামেলা করার কী দরকার ছিল? যে ফ্যামিলির কাছে আমার কোনো দামই নেই, ওদেরকে ডেকে এনে কী লাভ? আজকে আমি যদি এই কাজটা করতাম, আমি যদি ওনার ভুলের কারণ, উনি তো অনেক ভুলই করে, তার হিসাব নেই, উনি তো অনেক অন্যায় করে, তার কোনো হিসাব নেই। আজকে আমি যদি এই ভুলগুলো করতাম, আমি যদি ওনার ফ্যামিলিকে ডেকে এনে বিচার বসাতাম ঘরে ওনার সামনে, তাহলে উনি কি আমাকে আস্ত রাখতো? তাহলে আমি কি এত কথা বলতে পারতাম? তাহলে আমি কি ঘন্টার পর ঘন্টা এত লেচে দিতে পারতাম? পারতাম না। মানে উনি যেটা করছে এটা আসলে বলার বাইরে, কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। মানে ওনার বিবেক বুদ্ধি কীভাবে পারলো এই কাজটা করতে? আমি ওনার বাচ্চার মা, বাচ্চাদেরকে আমি পালি রাখি, বাচ্চাদেরকে আমি জন্ম দিছি। আমার সম্বন্ধে এসব কথা উনি বলতে পারলো, এত বেশি অপমান আমাকে করতে পারলো। যাক, আমি কী করেছি না করেছি এগুলো আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ পাক সব জানেন। যদি আমি অন্যায় করে থাকি আমার শাস্তি হবে, আমার বিচার হবে। আর যদি উনি অন্যায় করে থাকেন তাহলে ওনার শাস্তি হবে, ওনার বিচার হবে। কেউ পার পাবে না। ওনার বদদোয়ায় আমার কিছুই আসে যাবে না, কারণ আমি আমার দিক থেকে ঠিক আছি। আমি হতবাক হয়ে গেছি ওনার ব্যবহারে। আমি নিজে নিজে দোষ দিতেছি যে কেন আমি টাকা ভরলাম না, কেন আমি মোবাইলে এমবি ভরলাম না। আমি যদি এমবি ভরে ওনাকে ফোন দিতাম তাহলে তো ঝামেলা হইতোই না, এত কিছু হইতোই না। উনি বলতেছে ওনাকে বলে গেলে কি হইতো, এত ঝামেলা হইতো না। ওনাকে বলে গেলে তো আমার যায় হইতো না। ওনাকে বলে গেলে উনি আরও বেশি ঝামেলা করতো, আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতো। যাক, এবারে আমার শিক্ষা হয়ে গিয়েছে, আমি আর এসব ভুল আর করবো না। আমি যদি বাসা থেকে বের হই সেরকম প্রস্তুতি নিয়েই বের হব, যাতে করে ওনার সামনে আমাকে সেই ঝামেলায় পড়তে না হয়, সেরকম হ্যারাসমেন্টে না পড়তে হয়। তারপরে আবার ওনাদের সামনে বলছে যে সে এই ডিসিশন নিছে, এই কাজটা সে করতেছে, তাকে না করেন, তাকে কিছু একটা করতে বলেন। তারপরে আবার ওরা বলতেছে, "হ্যাঁ তুই এটা বাদ দে, আমরা তোর হেল্প করবো, চল চল এটা ইয়া করে ফেল।" মানে অনেক কথা বলছে বুঝছো। আমি বললাম না, এখন আর সম্ভব না, এখন আর করা সম্ভব না। ওরা মনে করে যে পারে না, আমাকে ধরে নিয়ে যায় বুঝছো। ওরা বলতেছে এটা কোনো সমস্যাই না, দেরি হলেও করা যায়, খুব বেশি দেরি হয়নি তোর, চল চল চল। মানে অবস্থা খারাপ। আমার জামাই তো মনে করা যে অনেক খুশি হয়ে যেত যদি এটা হইতো আর কি।
কয়েকদিন বড় ভাবি প্রয়োজনে ওনার সাথে ফোন আলাপ করেছিল, এই কারণে উনি সেই সুযোগটা পাইছে। না হলে তো ভাবিরা আমাকে ফোন দেয় না, ওনাকে ফোন দেয়, ওনার সাথে কথা বলে, আমার সাথে তো ওদের কোনো সম্পর্ক নেই। পরের দিন অবশ্য ফোন দিয়েছিল, কিন্তু বেশিক্ষণ কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। যাই হোক, এই হলো ঘটনা, তোমার সাথে সব কিছু শেয়ার করলাম। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।